গুড মর্নিং সবাইকে। আবার এই ভিডিওটিতে তোমাদেরই অনুরোধে একটি চ্যাপ্টার যেটা আগের দিন করে দিয়েছিলাম, বায়ুমণ্ডলের বড় প্রশ্নগুলো আলোচনা করে দিয়েছিলাম, এবং তোমাদেরই অনুরোধে আজকে এই ভিডিওটাতে বায়ুমণ্ডলের যে বড় প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো একটু আলোচনা করে নিচ্ছি। বায়ুমণ্ডলের এই চ্যাপ্টারটায় রয়েছে সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটা, তোমরা জানো। আর অনুশীলনীতে দেখো, অনুশীলনী রয়েছে পেজ নাম্বার 66-এ, এবং এখানে ছোট প্রশ্নগুলো আমি করে দিয়েছি। বড় প্রশ্নগুলোর মধ্যে তোমাদের অনুরোধে 2 আর 3 নম্বরের প্রশ্নগুলো আজকে আলোচনা করে দিচ্ছি। উত্তরগুলো সবই টেক্সট বইতে রয়েছে, তবে কয়েকটা প্রশ্নের উত্তর আমি একটু লিখে দিয়েছি। তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো, দেখলে বুঝতে পারবে। তো চলে যাই প্রথম প্রশ্নে। রয়েছে সমুদ্র স্রোতের সংজ্ঞা। এর উত্তরটা পাবে তোমরা, এর উত্তরটা রয়েছে পেজ নাম্বার 58-এ, একদম ফার্স্ট পেজে দেখো সমুদ্র স্রোত কী। এর উত্তরটা হবে এখান থেকে এতটা। যদি কেউ বুঝতে না পারো, এই সংক্রান্ত আরেকটা ভিডিও আছে, বা যদি মনে করো যে না আরও ক্ল্যারিটি দরকার, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তাহলে এখান থেকে এতটা হচ্ছে সমুদ্র স্রোতের সংজ্ঞা। পরের প্রশ্ন হচ্ছে সমুদ্র তরঙ্গ। 2 নম্বর প্রশ্ন, সমুদ্র তরঙ্গ। ওই পেজ নাম্বার 58-এই এই পাশেই আছে। এখান থেকে এতটা তার উত্তর, এবং দেখো এখানে ছবিটা দিয়ে দিয়েছে। স্রোত আর তরঙ্গের মধ্যে তফাৎ, তরঙ্গ দৈর্ঘ্য, এখানে প্রত্যেকটা তরঙ্গ শীর্ষ, এখানে যেগুলো দেয়া রয়েছে সেগুলো অবশ্যই তোমাদের দেখে নিতে হবে। বায়ু সমুদ্র জলের উপরে একটা পীড়নের সৃষ্টি করে, মানে টান। পীড়ন প্রথমে সমুদ্র জলে ছোট ছোট তরঙ্গ সৃষ্টি করে, এবং বায়ুর মাধ্যমে এই তরঙ্গ যতই উপকূলের দিকে এগায় ততই গভীরতা কম বলে এর ঢেউয়ের আকারে তটভূমিতে আছড়ে পড়ে। এটাই হচ্ছে সমুদ্র তরঙ্গ। ঠিক আছে। অ্যাকচুয়ালি তরঙ্গ এভাবে যায়, আপ ডাউন যে জলের মধ্যে হয় সেটা তরঙ্গ, আর যেটা অনুভূমিকভাবে সরলরেখা অনুযায়ী যদি আমি মনে করি সেটা হচ্ছে সমুদ্র স্রোত। ঠিক আছে। 3 নম্বরে আছে সমুদ্র স্রোতের বৈশিষ্ট্য। ওই একই পেজের উপরের দিকে রয়েছে দেখো সমুদ্র স্রোতের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক। এখানে এই বৈশিষ্ট্যগুলো 1, 2, 3, 4 করে দেওয়া রয়েছে। এটা হবে উত্তর। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শৈবাল সাগর কি? পেজ নাম্বার 60-তে আছে শৈবাল সাগর। এই দেখো পেজ নাম্বার 60, এখানে রয়েছে। এখান থেকে উত্তরটা হবে এতটা। অবশ্যই উদাহরণ দিতে হবে, পারলেই ছবিটা আঁকবে, না যদি ছবিটা আঁকা যায় তাহলে অসুবিধা নেই। 2 নম্বরের প্রশ্ন থাকে 2 থেকে 3, তুমি এটা করতে পারো, এবং অবশ্যই উত্তর আটলান্টিকের মাঝ বরাবর যে রয়েছে তা সত্ত্বেও এখানে একটা উদাহরণ বলে তুমি লিখে দিতে পারো। পরের প্রশ্ন হচ্ছে হিমপ্রাচীরের সংজ্ঞা দাও। হিমপ্রাচীর ওই শৈবাল সাগরের নিচেই আছে পেজ নাম্বার 60-তে। এখান থেকে এতটা পরিষ্কার দেওয়া রয়েছে। না বুঝতে পারলে কমেন্টে অবশ্যই জানাবে। পরের প্রশ্ন হচ্ছে প্ল্যাঙ্কটন কি? এর উত্তরটা তোমরা দেখতে পারো পেজ নাম্বার 62 থেকে। এখানে দেখো মাছেদের খাদ্য হচ্ছে প্ল্যাঙ্কটন। কিছু ভাসমান শ্যাওলা রয়েছে যেগুলো মাছেদের প্রিয় খাবার, সেগুলোকে এক কথায় প্ল্যাঙ্কটন বলে। পরের প্রশ্ন হচ্ছে মগ্নচড়া কাকে বলে? উত্তরটা রয়েছে পেজ নাম্বার 62-তে। আশা করি দেখতে পাচ্ছ। এখান থেকে এতটা আছে। অবশ্যই উদাহরণ দিতে হবে, যে গ্র্যান্ড ব্যাংক পৃথিবীর মগ্নচড়া, বৃহত্তম মগ্নচড়া। এছাড়া ডগার্স ব্যাংক, রকফল, ওয়েলস, জর্জেস, এগুলো তো রয়েছেই। উদাহরণ সহ মগ্নচড়া সংজ্ঞাটা লিখতে হবে। পরের প্রশ্নটা হচ্ছে চন্দ্র জোয়ার কি? উত্তরটা রয়েছে পেজ নাম্বার 62-র একেবারে নিচে। পৃথিবীর যে অংশ চাঁদের সামনে থাকে বিপরীত অংশ অপেক্ষা দূরত্ব কম বলে সেই অংশে চাঁদের আকর্ষণ বল সব থেকে বেশি, সেখানে জল ফুলে উঠে জোয়ার সৃষ্টি হয়। এটি হলো মুখ্য জোয়ার বা চান্দ্র জোয়ার। এই জোয়ারের জল বেশি ফুলে ওঠে। এটুকু হবে চান্দ্র জোয়ারের সংজ্ঞা। পরের প্রশ্ন হচ্ছে সংযোগ ও প্রতিযোগ কি? এর উত্তরটা পাবে পেজ নাম্বার 63-তে, বক্স করে দেয়া আছে। যে সিজিগি হচ্ছে যে একই সরলরেখায় চাঁদ সূর্য পৃথিবী যখন এক সরলরেখায় থাকে তখন সিজিগি বলে। এরকম এক সরলরেখায় থাকার 2টো পরিস্থিতি আছে, একটা হচ্ছে সংযোগ আর একটা হচ্ছে প্রতিযোগ। সংযোগে হচ্ছে যে চাঁদ একই মানে অমাবস্যা তিথিতে চাঁদ যখন একই সরলরেখায় পৃথিবী আর সূর্যের মাঝখানে থাকে তখন সেটা হচ্ছে সংযোগ। আর যখন পৃথিবী যখন সূর্য আর চাঁদের মাঝখানে থাকে তখন তাকে বলে প্রতিযোগ বলে এই ছবিটা দিতে হবে। প্রতিযোগের ক্ষেত্রে পৃথিবী চাঁদ সূর্যের মাঝে,
আর সংযোগের ক্ষেত্রে চাঁদ, সূর্য আর পৃথিবীর মাঝখানে। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে বান ডাকা কি? বান ডাকাটার উত্তরটা আছে পেজ নাম্বার 64-এর একদম নিচে। ভরা কোটালের সময় থেকে এই এতটুকু হবে বান ডাকা। নেক্সট হচ্ছে অ্যাপোজি জোয়ার। এর উত্তরটা পেজ 65-এ আছে। অ্যাপোজি অবস্থানেটাতেই শেষের দিকে দেখো অ্যাপোজি জোয়ার আছে। এছাড়াও এটা যদি মনে হয় যে একটু কঠিন লাগছে বা অ্যাপোজি অবস্থানটাই দেওয়া রয়েছে, তার জন্য আমি আলাদা করে লিখে দিয়েছি, কিন্তু ছবি তোমাদের একটা দিতে হবে। এখান থেকে তোমরা অ্যাপোজি এবং পেরিজিটা লিখতে পারো। পৃথিবী ও চাঁদের দূরত্ব যখন সর্বাধিক হয় তখন তাকে অ্যাপোজি অবস্থান বলে। অ্যাপো কথার অর্থ দূরে। সাধারণত এই ধরনের অবস্থানে 20% কম জোয়ার হয়। এই অবস্থানে ঘটা জোয়ারকে অ্যাপোজি জোয়ার বলে। ইনকেস যদি পেরিজি জোয়ার থাকে তাহলে সেজন্য আমি লিখে দিয়েছি পৃথিবী ও চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তাকে পেরিজি অবস্থান বলে। পেরিজি কথার অর্থ কাছে। এই ধরনের অবস্থানে জোয়ারের তীব্রতা অনেক বেশি থাকে এবং এ ধরনের জোয়ারকে তখন পেরিজি জোয়ার বলে। আমি দুটোই লিখে দিয়েছি, তোমরা এখান থেকে পজ করে লিখে নিতে পারো, বা আমি ওই জন্য এটা রিড আউট করে দিলাম যদি দেখতে অসুবিধা হয়। আরেকটু সহজ করে দেওয়ার জন্য শৈবাল সাগরটাও আমি এখানে লিখে দিয়েছি। তোমরা বইয়েরটা পড়তে অসুবিধা হলে বা একটু কঠিন মনে হলে তোমরা আমার এই লেখাটাও লিখতে পারো। সমুদ্র স্রোতে চক্রাকার আবর্তন ঘটলে চক্রের মধ্যবর্তী অংশে জলরাশি স্থির হয়ে পড়ে। এর ফলে স্রোত শূন্য মাঝখানে প্রচুর পরিমাণে শৈবাল নামক উদ্ভিদ জন্মায়। সমুদ্রের মাঝখানে স্রোতহীন শৈবাল সমৃদ্ধ এই আবর্তকে বলা হয় শৈবাল সাগর। উদাহরণ, উত্তর আটলান্টিক মহাসাগরে উপসাগরীয় ক্যানারি ও উত্তর নিরক্ষীয় স্রোতের মধ্যবর্তী শৈবাল সাগর গড়ে উঠেছে। এই হলো 2 নম্বরের প্রশ্ন। এবার 3 নম্বরে যাই, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য। এটা আছে পেজ নাম্বার 59-এ, একেবারেই তুলনা করে দেয়া আছে, এটা পুরোটা হবে এই অংশটা। পরের প্রশ্ন, সমুদ্র স্রোতের উপর নিয়ত বায়ুর প্রভাব লেখো। কোয়েশ্চেন নাম্বার 2, এটা পেজ নাম্বার 58-এ আছে। 58-এর একেবারে নিচে উৎপত্তির কারণে যে বায়ুপ্রবাহ অংশটা আছে ওখান থেকে শুরু হবে, শুরু হয়ে পরের পাতায় 2 নম্বর পয়েন্টের আগে শেষ হবে। নেক্সট হচ্ছে উষ্ণ ও শীতল স্রোতের পার্থক্য, পেজ নাম্বার 59, একদম নিচে উষ্ণ স্রোত আর শীতল স্রোতের পার্থক্য। নাম্বার 4, মগ্নচড়ায় মৎস্য আহরণ বিখ্যাত কেন? পেজ নাম্বার 62, পেজ নাম্বার 62-তে মগ্নচড়া মৎস্য আহরণ ক্ষেত্র গড়ে ওঠার কারণ কি, ওটাই হবে মগ্নচড়া কেন গড়ে উঠেছে, এই পয়েন্টগুলো দিয়ে। নেক্সট, পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজি হয় কেন, এটা আমি লিখে দিয়েছি, তোমরা আমার লেখাটা লিখে নিতে পারো। সংক্ষেপে সহজ করে 3 নম্বরের মতো করে লিখে দিয়েছি। এই আনসারটা হবে, প্রথমে পূর্ণিমার ভরা কোটাল সম্পর্কে লিখতে হবে যে পূর্ণিমা তিথিতে পৃথিবীর চাঁদ ও সূর্যের মাঝখানে একই সরলরেখায় অবস্থান করে, যেটাকে বলে প্রতিযোগ। এই অবস্থায় পৃথিবীর যে অংশ ঠিক চাঁদের সামনে আসে সেখানে হয় মুখ্য চান্দ্র জোয়ার এবং প্রতিপাদ অংশে কেন্দ্রাতিক বল ও সূর্যের প্রভাবে জোয়ার ঘটে। আর অমাবস্যার ভরা কোটালের ক্ষেত্রে হয় অমাবস্যা তিথিতে চাঁদ ও সূর্য পৃথিবীর একই দিকে এবং একই সরলরেখায় অর্থাৎ সংযোগ অবস্থান করে বলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণে পৃথিবী পৃষ্ঠের জল অতি প্রবল মাত্রায় ফুলে ওঠে। তাই পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার অতি প্রবল হয়। ঠিক আছে, নেক্সট, ভরা জোয়ার এবং মরা জোয়ার তুলনামূলক আলোচনা করো। পেজ নাম্বার 64-এ দেওয়া আছে ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য। নেক্সট, কোনো স্থানে জোয়ার ভাটার ব্যবধান 6 ঘন্টার বেশি হয় কেন? এটার উত্তরটা, জোয়ার ভাটার সময় ব্যবধান এখান থেকে পুরোটাই হবে, খুব সহজেই পড়লেই বুঝতে পারবে, সহজ ভাষায় লেখা আছে। এর সঙ্গে এই ছবিটা অবশ্যই দিতে হবে। কি কি অবস্থায় নদীতে বান আসে? পেজ নাম্বার 65-এ আছে কি কি অবস্থায় নদীতে বান আসে, পয়েন্ট করে দেওয়া আছে, শুধু এতটুকু হবে। নেক্সট হচ্ছে জোয়ার ভাটার 3টি সুফল লেখো। পেজ 65-এ আছে জোয়ার ভাটার সুফল, অনেকগুলো লেখা আছে, এখান থেকে 3টে লিখতে পারো। আশা করি তোমাদের 2 এবং 3 নম্বরের প্রশ্নেরও সহজ সমাধান হলো। কতটা কি ভালো লাগলো, কতটা তোমাদের উপকারে লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি অন্য কোনো প্রয়োজন হয় সেটাও অবশ্যই জানাতে ভুলো না। জানো।
আজ এই পর্যন্তই, ধন্যবাদ।